আজকের আলোচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা ছোট গল্প। এই ছোট গল্প আলোচনার শুরুতে আমরা গল্পকারের বা লেখকের পরিচিতি নিয়ে নেব। বিভূতিভূষণের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনার বনগ্রামে। তার বাল্য ও কৈশোর অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে অতিবাহিত হয়েছে, আর জীবিকার ক্ষেত্রে তার অভিজ্ঞতা ছিল ব্যাপক ও বহুধা বিস্তৃত। শিক্ষকতাও করেছেন তিনি দীর্ঘদিন। পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে। সেকালের প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা গল্প দিয়ে তার কথা সাহিত্যের আত্মপ্রকাশ। এটা খুব ইম্পর্ট্যান্ট যে প্রবাসী পত্রিকা সেকালের একটি বিখ্যাত মাসিক পত্রিকা, যেখানে তার উপেক্ষিতা নামক গল্প, সেই গল্প দিয়েই কিন্তু তার সাহিত্য জীবনের শুরু। এরপরে তাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। তিনি একে একে পথের পাঁচালী, বনে পাহাড়ে, মরণের ডঙ্কা বাজে, হিরেমানিক, দিনলিপি, শিশু সাহিত্য, চাঁদের পাহাড়, আরণ্যক, অপরাজিতা, ইছামতি, দেবযান, আদর্শ হিন্দু হোটেল, অনেকগুলো গল্প এবং উপন্যাস লিখেছেন। সুতরাং তার ব্যক্তিজীবন ছাড়িয়ে তার যে এই সৃষ্টিশীল জীবন আমাদেরকে ভীষণভাবেই আপ্লুত করেছে। এবারে আজকের যে আলোচনা পুঁই মাচা, সেই পুঁই মাচা গল্পের উৎস সম্পর্কে আমরা একটু জেনে নেব। বিভূতিভূষণের প্রথম গল্পগ্রন্থ মেঘমল্লার। পুঁই মাচা ছোট গল্পটি মেঘমল্লার গল্পগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে এবং গল্পের প্রকাশকাল 1931 সালে প্রবাসী পত্রিকা, অর্থাৎ 1931 সালে প্রবাসী পত্রিকায় এই পুঁই মাচা গল্পটি প্রকাশিত হয়। এরপর আমরা গল্পের বিষয়বস্তুর দিকে যাব। 20 শতকের প্রথমার্ধে বাংলা কথা সাহিত্যের বন্দ্যোপাধ্যায় ত্রয়ীর মধ্যে বিভূতিভূষণ ছিলেন অন্যতম। বাংলার নিসর্গ প্রকৃতিকে জহুরীর চোখ দিয়ে যিনি দেখেছিলেন তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রকৃতিপ্রেমিক এই অভিধাটি বিভূতিভূষণের নামের আগে চিরপ্রবহমান। প্রকৃতির সঙ্গে মানুষের প্রগাঢ় সম্পর্কের দৃশ্যগত পরিচয় সবসময় আমরা পাই না, কিন্তু প্রকৃতিকে ভুলে থাকা যে আমাদের আত্মহননের সামিল, সে কথা আরণ্যক থেকে শুরু করে পুঁই মাচা পর্যন্ত সব ক্ষেত্রেই বিভূতিভূষণ তার জীবনশিল্পীর মতো তার গ্রন্থের পাতায় পাতায় তুলে ধরেছেন। পুঁই মাচা গল্পটি পরাধীন দেশের নিম্নবিত্ত পরিবারের দারিদ্র্যপীড়িত বাঙালি জীবনের একটি প্রামাণ্য দলিল বলা যায়। সহায় হরির 3 কন্যা, খেন্তি, পুঁটি ও রাধি। সহায় হরি ও তার স্ত্রী অন্নপূর্ণা সেকালের ভাষায় কন্যাদায়গ্রস্ত পিতামাতা। মূল চরিত্র এখানে খেন্তি। খেন্তির বয়স 15-16। রক্ষণশীল সমাজের চোখে সে অরক্ষণীয়া। সহায় হরি ও অন্নপূর্ণা তাদের দারিদ্র্যের জন্য যতটা চিন্তিত হয়, তার চেয়ে বেশি চিন্তিত হয় অরক্ষণীয়া কন্যার জন্য। খেন্তি গ্রাম্য প্রকৃতির মতো সহজ সরল প্রকৃতির মেয়ে। তার উদরপূর্তির চাহিদার মধ্যেও গ্রাম্য প্রকৃতির অনাড়ম্বর লতাপাতার অর্থাৎ পুঁই শাকের সম্পর্ক আছে। অধিক মাত্রায় ভোজনপটু বলে খেন্তিকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, তবু প্রকৃতির মতোই সেই পরক্ষণে নিজের স্বাভাবিক স্বভাবকে অক্ষুণ্ণ রেখে দিয়েছে। খেন্তি বিবাহযোগ্যা কন্যা, এ বিষয়ে বাবা মায়ের চেয়ে বেশি উদ্বিগ্ন হতে দেখা যায় সমাজপতিদের। বলা বলল, অকারণ গায়ে পড়া এই উদ্বেগই খেন্তির পতন ডেকে আনে। বলা ভালো, সাধের পুঁই মাচার প্রান্তিক যাত্রার শুরু এখান থেকেই। সন্তানবৎসল পিতামাতা খুব স্বাভাবিক কারণে চরিত্রহীন পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চান না, তাই সম্বন্ধ ভেঙে যায় সহায় হরির চেষ্টায়। কিন্তু নাম তার সহায় হরি হলেও গল্পে তাকে বড্ড অসহায় লেগেছে, যদিও এই অসহায়তা তার কাজকর্মের মধ্যে কখনো আমরা দেখতে পাইনি। আমরা কেবলই অনুভব করেছি যে সহায় হরি মানুষটি অত্যন্ত স্পর্শকাতর নয়, অর্থাৎ অনেকটা পাঁকে থাকা পাকাল মাছের মতো থাকে সংসারে, কিন্তু সাংসারিক বিষয়ে সে খুব উদাসীন। যাই হোক, সমাজের রক্তচক্ষুর কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করে সহায় হরি তার 15 বছরের মেয়ে
বিয়ে দিয়েছে 40 বছর বয়সের একজন দোজবরের সঙ্গে। আবাল্যের পরিচিত গ্রাম্য প্রকৃতি খেন্তির বিদায় বেলায় কেমন শোকাকুল হয়েছিল তা বর্ণনা করতে গিয়ে গল্পকার বলেছেন, বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙাচেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। কি সুন্দর বর্ণনা, তাই না? বৈশাখে বিয়ে, চৈত্রতে চিরতরে চলে যাওয়া। মাত্র একটা বছর সে পরমা প্রকৃতির কোল থেকে বিচ্ছিন্ন হয়েছিল। আরও পরিষ্কার করে বলা যায় যে গ্রাম্য প্রকৃতি থেকে একটা বছরের জন্য গিয়েছিল সে নববধূরূপে শহরে। গল্পের নাম পুঁই মাচা। পল্লী অঞ্চলে এই পুঁই গাছ গৃহস্থ বাড়ির আশেপাশে চাষ করা হয়। অভিজাতের খাদ্য তালিকায় পুঁই শাক অনাদৃত হলেও নিম্নবিত্ত মানুষের কাছে পুঁই শাক খুব প্রিয়। দরিদ্র পরিবারের গ্রাম্য বালিকা খেন্তি ছিল সেই পুঁই শাকের প্রতি অতিরিক্ত আসক্তি। পুঁই শাককে কেন্দ্র করে তাকে আরও যাতে লাঞ্ছনা সহ্য করতে না হয় তার জন্য উঠানের পাশে জঙ্গল পরিষ্কার করে খেন্তি নিজের হাতে রোপণ করেছে একটি পুঁই গাছ। 1 বছরের মধ্যে সেই পুঁই গাছ মাচাকে অবলম্বন করে পাতায় পাতায় শিরায় শিরায় প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর হয়ে উঠেছে। অর্থাৎ খেন্তি সশরীরে না থাকলেও তার সহজ সরল জীবন, ভালো লাগা লতা গাছপালা সব কিছুই যেন স্মারক হিসেবে প্রতিনিধিত্ব করেছে এই পুঁই মাচা। বিভূতিভূষণের নিসর্গ প্রকৃতিপ্রীতি কারোর অজানা নয়। মানুষ ও প্রকৃতিকে একাত্ম করে তুলে ধরার বহু দৃষ্টান্ত তার সাহিত্যে আছে। বোধ করি বিভূতিভূষণের সেই রসায়ন এখানেও লক্ষ্য করা যাবে। পিতামাতার স্নেহচ্ছায়ার বাইরে খেন্তি আর যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেছে তা হলো বনবাদার। আর বন্য প্রাণীদের মতো তার খিদেটাও একটু বাড়াবাড়ি রকমের। সেই খেন্তিকে ছিন্নমূল হয়ে নববধূরূপে চলে যেতে হয় শহরে। পরিণাম হয় মৃত্যু। এ প্রসঙ্গে আমাদের মনে পড়বে রবীন্দ্রনাথের একাধিক চরিত্র, নিরুপমা, শুভা, ফটিক, এরা শহরে গিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে। খেন্তির শারীরিকভাবে মৃত্যু হয়েছে সত্য, কিন্তু শেষ সত্য নয়। খেন্তির অন্তর্লীন সত্তা যা পুঁই গাছকে কেন্দ্র করেই অনেকটা বিকশিত, সেই পুঁই গাছ কিন্তু উদ্ভিদ জগতে তুচ্ছ হলেও নিজের কৌলিন্য রক্ষার জন্য মাচায় উঠেছে। শুধু উঠেছে নয়, খেন্তির মতো ডাগর শরীরে সে বিকশিত হয়েছে। তাই লোভের চক্রবুহে ফেলে খেন্তিকে মারা যায় বটে, কিন্তু তার যে মূল সত্তা পুঁই গাছ নামক প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে আছে তাকে কখনো মেরে ফেলা যায় না। তাই তো পুঁই গাছ মাচাকে অবলম্বন করে তার শাখা প্রশাখায় বিস্তার লাভ করেছে এবং সমস্ত ঋতুকে সে অতিক্রম করে পত্রে পল্লবে বিকশিত হয়ে জানান দিচ্ছে সে শেষ হয়েও হয়নি শেষ।